আসসালামু আলাইকুম। আমরা বিজ্ঞানের যে আলোচনা সে আলোচনা শুরু করছি। এখন শুরুতে আমরা রসায়ন দিয়ে আলোচনা করব। আর রসায়নের পার্ট এক আজকে আমরা শুরু করছি। রসায়নের দুইটা পার্ট থাকবে, পার্ট এক এবং পার্ট দুই। তো আমাদের পার্ট এক নিয়ে আমরা আলোচনা শুরু করছি আজকে। তো একদম ফার্স্টে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পদার্থের অবস্থা ও অবস্থার পরিবর্তন। অর্থাৎ আমরা জানি যে পদার্থের তিনটি অবস্থা রয়েছে: কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয়। তো কঠিন পদার্থ যেটা সেটা নির্দিষ্ট আকার ও আয়তন আছে আমরা জানি, এবং আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি এবং আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম। আকর্ষণ সবচেয়ে বেশি হওয়ার কারণে দূরত্ব সবচেয়ে কম হয় কঠিন পদার্থের ক্ষেত্রে। তরল পদার্থ বা লিকুইডের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আয়তন নেই, সরি নির্দিষ্ট আকার আছে কিন্তু কোনো আয়তন নেই। আকর্ষণ বল কঠিনের চেয়ে কম, তবে তরল তবে হচ্ছে গ্যাসীয় থেকে অবশ্যই বেশি। গ্যাসীয় বা গ্যাসের ক্ষেত্রে দেখি যে নির্দিষ্ট আকার ও আয়তন কিছুই নেই, আকারও নেই আয়তন নেই। আকর্ষণ বল সবচেয়ে কম, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, চাপ বাড়লে কমে। এই জিনিসটা একটু মনে রাখি যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যদি তাপমাত্রা বাড়ে তাহলে আয়তন বাড়বে, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে। তাপমাত্রা যখন বাড়ায় দেবো তাহলে গ্যাসীয় পদার্থের আয়তন বৃদ্ধি বৃদ্ধি পাবে। আর চাপ যখন বাড়াবো তখন গ্যাসীয় পদার্থের আয়তন কমে যাবে। চাপ বাড়লে আয়তন কমবে, আর চাপের সাথে ব্যস্ত অনুপাতের সম্পর্ক। আর তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, তাই তাপমাত্রার সাথে সমানুপাতিক সম্পর্ক। এখন একটু দেখি যে একটা থেকে আরেকটা রূপান্তর গুলো কিভাবে, অবস্থার পরিবর্তন গুলো কিভাবে, কঠিন বা সলিড থেকে তরল বা লিকুইডে কিভাবে পরিবর্তন হয়, তারপর তরল বা লিকুইড থেকে গ্যাসীয় বা গ্যাসে কিভাবে পরিবর্তন হয়। দেখি যে কঠিন পথে গলনাঙ্ক বা যাকে বলা হয় মেল্টিং, সেটা হচ্ছে কঠিন থেকে যদি তরল করতে যায় তাহলে তরল তরল করা যায়, মানে হচ্ছে মেল্টিং এর মাধ্যমে কঠিন থেকে তরল হয়, গলনের মাধ্যমে কঠিন থেকে তরল হয়। যেমন বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। হিমাঙ্ক বা ফ্রিজিং তরল থেকে কঠিন হয় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে। তরল থেকে গ্যাসীয় ক্ষেত্রে যদি খেয়াল করি, এখানে স্ফুটন বয়েলিং এর ফলে তরল থেকে গ্যাসে পরিণত হয়। পানির ক্ষেত্রে সেটা যদি 100 ডিগ্রি সেলসিয়াস করা হয় সেখানে পানিটা ফুটতে শুরু করবে, অর্থাৎ পানি গ্যাসে পরিণত হওয়া শুরু করবে। এখানে একটা আমরা নোট জানিয়ে রাখি যে প্রেসার কুকারে উচ্চ চাপে পানির স্ফুটনাঙ্ক বাড়ে, তাই রান্না তাড়াতাড়ি হয়। অর্থাৎ পানি আমরা পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে, ঠিক আছে, কিন্তু প্রেসার কুকারে যেটা হয় চাপ অনেক বৃদ্ধি পায়, এর ফলে পানির স্ফুটনাঙ্ক কি হয়, বৃদ্ধি পায়। অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস পানি ফুটে না, পানি আরো বেশি তাপমাত্রা যখন পায় তখন ফোটা শুরু করে। অর্থাৎ ধরলাম যে 120 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে নর্মাল যেই তাপে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, নর্মাল চুলাতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখনই হয় তখন কিন্তু বাষ্প হওয়া শুরু করে। এর ফলে যে রান্নাটা পাই, এর এর থেকে যখন প্রেসার কুকারে দেওয়া হয় তখন কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি ফুটা শুরু করে না, তার মানে আরো বেশি 120 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি ফুটে। তার মানে এই যে এক্সট্রা বেশি হিট পাচ্ছি, 100 ডিগ্রি থেকে বেশি হিট পাচ্ছি, 20 ডিগ্রি 30 ডিগ্রি বেশি, এটার কারণে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়। ঘনীভবন বা কন্ডেনসেশন, এটা হচ্ছে গ্যাস থেকে যখন তরল পরিণত করবো তখন সেটাকে ঘনীভবন বা কন্ডেনসেশন বলা হয়। তাহলে এখানে যে টার্মগুলো দেখে নিই, টার্মগুলো যে গলনটা কি, কঠিন থেকে তরল রূপান্তর; হিমাঙ্কটা কি, আর তরল থেকে যখন কঠিনে গেল; স্ফুটনটা কি, তরল থেকে গ্যাসে গেল; এবং ঘনীভবনটা কি, গ্যাস থেকে তরলে গেল। ওকে। আমরা একটা জিনিস দেখি ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন, আমরা সাবলিমেশন মগ দেখেছিলাম। অর্থাৎ যে মগ গুলোতে পেইন্ট করা হয়, বিভিন্ন রকমের লেখা হয়, কাস্টমাইজ করা হয়, ওইগুলোকে সাবলিমেশন মগ বলা হয়। সাবলিমেশন বা ঊর্ধ্বপাতনটা কি, কঠিন থেকে সরাসরি গ্যাসে রূপান্তর যদি হয় তাহলে বলা হয় ঊর্ধ্বপাতন। কঠিন থেকে তরল হবে না, মানে স্টেপটা কেমন হওয়ার কথা ছিল, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসে, কিন্তু তরল হবে না, কঠিন থেকে ডিরেক্ট গ্যাসে চলে যাবে, তখন সেটাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। উদাহরণ হচ্ছে ন্যাপথালিন, অ্যামোনিয়াম ক্লোরাইড যেটাকে বলা হয় নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইডের অপর নাম হচ্ছে নিশাদল; আয়োডিন, কঠিন কার্বন ডাই অক্সাইড যাকে বলা হয় ড্রাই আইস, কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হয় ড্রাই আইস, অ্যামোনিয়াম ক্লোরাইডকে বলা হয় নিশাদল, এবং আয়োডিন রয়েছে। তাহলে চারটি হচ্ছে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন উদাহরণ পাচ্ছি আমরা: ন্যাপথালিন, নিশাদল, আয়োডিন এবং ড্রাই আইস। ন্যাপথালিন, নিশাদল, আয়োডিন, ড্রাই আইস, এই চারটা হচ্ছে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন উদাহরণ পাচ্ছি। ওকে, নেক্সট আমরা চলে যাই পদার্থের গঠন ও মৌলিক কণার ক্ষেত্রে। পদার্থের গঠনের প্রথমে আমরা অণু এবং পরমাণু সম্পর্কে জানবো। অণুকে ইংলিশে বলা হচ্ছে মলিকিউল, আর পরমাণুকে ইংলিশে বলা হচ্ছে অ্যাটম। অণুকে কি বলা হচ্ছে, মলিকিউল; পরমাণুকে বলা হচ্ছে কি, অ্যাটম। অণু বা অণু কি বা মলিকুল কি? অণু হচ্ছে ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে এবং পদার্থের ধর্ম বজায় রাখে। অণু হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে, সবচেয়ে শব্দটা হবে না এখানে, ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে এবং পদার্থের ধর্ম বজায় রাখে। তাহলে পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় হচ্ছে কি, পরমাণু। তাহলে ক্ষুদ্রতম কণা, যে কোনো ক্ষুদ্রতম কণা সেটা যদি স্বাধীনভাবে থাকতে পারে এবং পদার্থের ধর্ম বজায় থাকে সেটাকে বলা হচ্ছে অণু বা মলিকিউল। আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে সেটাকে বলা হয় পরমাণু বা অ্যাটম। এবং
ডাল্টনের পরমাণুবাদ যেটি 1803 সালে দেওয়া হয়েছিল সেটি দিয়েছিলেন তিনি, সেটি আধুনিক রসায়নের ভিত্তি। ডাল্টনের পরমাণুবাদ যেটি 1803, সেটি আধুনিক রসায়নের ভিত্তি। তাহলে অণু বুঝলাম, পরমাণু বুঝলাম। এবার আমরা তিনটি কণা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, তিনটি খুবই পরিচিত কণা, আমরা সবাই জানি। এই তিনটি কণার চার্জ কত থাকে, ভর কত এবং আবিষ্কারক কি। প্রথমে আবিষ্কারকটা দেখে নিই। ইলেকট্রন আবিষ্কারক হলেন জে জে থমসন। প্রোটন আবিষ্কারক রাদারফোর্ড এবং নিউটনের আবিষ্কারক চ্যাডউইক। নিউটন, চ্যাডউইক, প্রোটন রাদারফোর্ড এবং ইলেকট্রন জে জে থমসন। ইলেকট্রন জে জে থমসন, প্রোটন রাদারফোর্ড, নিউট্রন নিউট্রন হচ্ছে চ্যাডউইক। আসি ইলেকট্রনের চার্জে। ইলেকট্রনের ঋণাত্মক চার্জ, প্রোটনের ধনাত্মক চার্জ এবং নিউট্রনের চার্জ নিরপেক্ষ, অর্থাৎ নিউট্রনের চার্জ শূন্য। ইলেকট্রনের যে ঋণাত্মক চার্জ সেটা কত? মাইনাস, যেহেতু ঋণাত্মক হবে, -1.6 × 10⁻19, অথবা 10⁻19 কুলম্ব। প্রোটন সেম ভ্যালু, প্লাস হবে 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে বুঝলাম ইলেকট্রন, প্রোটনের চার্জ এবং নিউট্রনের চার্জ। এবার আসি ভর। ভরের ক্ষেত্রে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ক্ষেত্রে দেখি, প্রোটন এবং নিউট্রনের ভরের সাংখ্যিক মানগুলো একদম কাছাকাছি। প্রোটন হচ্ছে 1.673, 1.673 10⁻24 গ্রাম, অথবা 10⁻24 গ্রাম, 10⁻24 গ্রাম। তো 1.673 10⁻24 গ্রাম, এবং নিউট্রনের ক্ষেত্রে 1.675 × 10⁻24 গ্রাম। অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের এইখানে মিল রয়েছে সাংখ্যিক মানগুলোর ভরের ক্ষেত্রে। ইলেকট্রনের ক্ষেত্রে আসে চলে যায় সেটা 9.11 10⁻28 গ্রাম, 9.11 10⁻28 গ্রাম, 9.11 10⁻28 গ্রাম। এগুলো কিন্তু কেজিতেও হতে পারে, অর্থাৎ 10⁻31 কেজি হবে, তখন 10⁻28 কেজি হবে, 10⁻28 কেজি হবে, খেয়াল করবো। তো গ্রাম আমরা মুখস্থ রাখছি, এটা কেজিতে কনভার্ট করতে হলে 3 করে বেড়ে যাবে আর কি, মানে -3 আরো যুক্ত হবে এখানে। তো ইলেকট্রনের ভর থাকে কত? 9.11 10⁻28 গ্রাম। প্রোটন হচ্ছে 1.673 10⁻24 গ্রাম। নিউট্রনের হচ্ছে 1.675 10⁻24 গ্রাম। তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সো আমরা একটু এবার দেখে নিই। তো ইলেকট্রনের চার্জ হচ্ছে কত? ঋণাত্মক চার্জ -1.6 10⁻19 কুলম্ব, ফর 9.11 × 10⁻28 গ্রাম, এবং আবিষ্কারক জে জে থমসন। প্রোটনের চার্জ ধনাত্মক, চার্জের মান হচ্ছে +1.6 10⁻19 কুলম্ব, ভর হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম, এবং আবিষ্কার হচ্ছে রাদারফোর্ড। নিউট্রন চার্জ নিরপেক্ষ, চার্জ শূন্য মূলত, ভর 1.675 10⁻24 গ্রাম, এবং আবিষ্কার হলেন চ্যাডউইক। এবার অস্থায়ী মৌলিক কণা দেখি। অস্থায়ী মৌলিক কণা অনেক কয়েকটাই আছে, যেমন পাইরন, মিউঅন, মেসন, নিউট্রিনো, আলফা কণা এবং ডিউটেরন। অস্থায়ী মৌলিক কণা মূলত আমরা এখানে 6টা পাচ্ছি। অস্থায়ী মৌলিক কণা কি, মনে কোনটি? প্রশ্ন, নিচের কোনটি অস্থায়ী মৌলিক কণা, কিংবা নিচের কোনটি অস্থায়ী মৌলিক কণা নয়? তাহলে অস্থায়ী মৌলিক কণাগুলো কি কি? আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটার বাইরে যেগুলো দেখবো সেগুলোই মূলত অস্থায়ী মৌলিক কণা। তবুও স্পেসিফিক করে নাম মনে রাখতে হবে। নিউট্রিনো, যেহেতু নিউট্রনের সাথে মানে কাছাকাছি নামটা। তারপর হচ্ছে পাইয়ন, মিউঅন, মেসন। পাইয়ন, মিউঅন, মেসন, আলফা কণা, ডিউটেরন। পাইয়ন, মিউঅন, মেসন, নিউট্রিনো, আলফা কণা, ডিউটেরন। অ্যাভোগাড্রো সংখ্যাটা কি? অ্যাভোগাড্রো সংখ্যার মানটা জানা রাখি, সংখ্যাটা কি পরবর্তী আমরা আলোচনা করবো। মানটা হচ্ছে 6.023 10⁻23, এখানে ইনভার্স নাই, 10⁻23। অ্যাভোগাড্রো সংখ্যাটা দ্বারা কি 6.023 10⁻23, 6.023 × 10⁻23, 6.023 6.023 × 10⁻23, 6.023 × 10⁻23, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এবার দেখি পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং তাদের রূপভেদ দেখি। পারমাণবিক সংখ্যা, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। ভর সংখ্যা, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যা যেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, ভর সংখ্যা যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তো পারমাণবিক সংখ্যা, এটাকে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যার অপর নাম হচ্ছে, মানে অপর নাম না, পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যাও বলা যায়। এটি মৌলের পরিচয় বহন করে। তাহলে মৌলের কোন জিনিসটি বা কোন ধর্মটি বা কোন বৈশিষ্ট্যটি মৌলের পরিচয় বহন করে, পারমাণবিক সংখ্যাটা মৌলের পরিচয় বহন করে, পারমাণবিক সংখ্যাকে আমরা প্রোটন সংখ্যা হিসেবে কাউন্ট করতে পারি। এবং আবিষ্কারক হল পারমাণবিক সংখ্যা আবিষ্কার হচ্ছে মোসলে। পারমাণবিক সংখ্যা আবিষ্কারকে মোসলে। ভর সংখ্যাটা কি? প্রোটন এবং নিউট্রনের যোগফল, বা প্রোটন এবং নিউট্রনের যে সমষ্টি, সেই সমষ্টিকে বলা হচ্ছে ভর সংখ্যা। আর যদি নিউট্রন বের করতে, তাহলে হচ্ছে ভর সংখ্যা থেকে আমরা যদি প্রোটন, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে নিউট্রন সংখ্যা পেয়ে যাবো আমরা। তাহলে ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন। তাহলে আমরা বুঝলাম যে পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যা আমরা মেজার করতে পারি, এবং এবং এইটাই মূলত মৌলের পরিচয় বহন করে। প্রোটন সংখ্যা মৌলের পরিচয় বহন করে, বা পারমাণবিক সংখ্যা মৌলের পরিচয় বহন করে। মনে রাখতে হবে, এটা আবিষ্কার হলো মোসলে। এবার দেখি আইসোটোপস, 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 আইসোবার এবং আইসোটোন।
এই লাস্টের টোপ, বার এবং টোন এখানে একটু ফোকাস করি। আইসোটোপ, আইসোটোপস, আইসোবার্স এবং আইসোটোন। লাস্টে যদি টোপ আছে তাহলে সেটার পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। লাস্টে বার আছে, ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন। লাস্টে টোন আছে, নিউট্রন সংখ্যা একই কিন্তু কিন্তু পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন। তাহলে বুঝলাম যে লাস্টে যেটা আছে সেইটা অনুযায়ী আমরা মনে রাখতে পারি যে ওই জিনিসটা হচ্ছে একই, অর্থাৎ আইসোটোপ, তাহলে লাস্টে প আছে, পারমাণবিক সংখ্যা একই। আইসোবার, লাস্টে বার আছে, ভর সংখ্যা একই। আইসোটোন, লাস্টে টোন আছে, নিউট্রন সংখ্যা একই। ঠিক আছে, বাকিগুলো আলাদা হবে। তাহলে যেটা একই এছাড়া বাকি যেগুলো সেগুলো আলাদা আলাদা হবে। তাহলে আইসোটোপের ক্ষেত্রে কি হবে, পারমাণবিক সংখ্যা একই হবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন হবে। ভর সংখ্যা ভিন্ন মিন্স নিউট্রন সংখ্যা ভিন্ন, ওটা বুঝে নিতে হবে আমাদেরকে, বলার দরকার নেই। আইসোবার এর কি হবে, ভর সংখ্যা একই হবে কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন হবে। আইসোটোনের ক্ষেত্রে কি, নিউট্রন সংখ্যা একই হবে কিন্তু পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা আলাদা হবে, শুধু নিউট্রন সংখ্যা একই হবে। উদাহরণ দেখি একটু। আইসোটোপের ক্ষেত্রে নাইট্রোজেনের আইসোটোপ হচ্ছে, সরি হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে পুট্রিয়াম, ডিউটেরিয়াম ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। হাইড্রোজেন আইসোটোপ তিনটা, পোট্রিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, অর্থাৎ ভর সংখ্যা 1 2 3, পোট্রিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এবং কার্বন 12 13 14 এই তিনটা হচ্ছে আইসোটোপ, কার্বন আইসোটোপ। তাহলে হাইড্রোজেন আইসোটোপ, হাইড্রোজেন 1 2 3, পোট্রিয়াম, ডিউটেরিয়াম, পোট্রিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম এবং কার্বন 12 13 14। এবার সে আইসোবার। আইসোর উদাহরণ হচ্ছে কার্বন 14 ও নাইট্রোজেন 14। অর্থাৎ কার্বন 14 এবং নাইট্রোজেন 14 এই দুইটার ভর সংখ্যা একই, এই দুটার ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন। কার্বন 14 এবং নাইট্রোজেন 14। আমরা জানি হিলিয়াম, নিয়ন, আর্গন, সরি আমাদের হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। তো কার্বনটা হচ্ছে 6 নাম্বার, নাইট্রোজেন হচ্ছে 7 নাম্বার। 6 নাম্বার এইটা এবং 7 নাম্বার এটা, এই দুটার ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, এর জন্য এটা হচ্ছে আইসোবার। আইসোটোন, আইসোটোন হচ্ছে উদাহরণ সিলিকন, ফসফরাস এন্ড সালফার। সিলিকন, ফসফরাস, সালফার এই তিনটারই হচ্ছে নিউট্রন সংখ্যা একই। সিলিকনের ভর সংখ্যা 30 কিন্তু পারমাণবিক সংখ্যা 14, তার মানে পার্থক্য হচ্ছে 16। 16 হচ্ছে নিউট্রন সংখ্যা। ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, ভর সংখ্যা 31, পার্থক্য 16। সালফারের 32 হচ্ছে ভর সংখ্যা, 16 হচ্ছে পারমাণবিক সংখ্যা, পার্থক্য হচ্ছে 16। সিলিকন 30, ফসফরাস 31, সালফার 32। সিলিকন 30, ফসফরাস 31, সালফার 32। আইসোটোন, সিলিকন 30, ফসফরাস 31, সালফার 32 আইসোটোন। আইসোটোপ হচ্ছে হাইড্রোজেনের তিনটা, পোট্রিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। কার্বনের 12 13 14, কার্বন 12 13 14। আইসোটোপ হচ্ছে, আইসোবার হচ্ছে কার্বন 14 এবং নাইট্রোজেন, কার্বন 14 এবং নাইট্রোজেন 14। আইসোটোন, আইসোটোন হচ্ছে সিলিকন 30, ফসফরাস 31 এবং সালফার 32। সিলিকন 30, ফসফরাস 31, সালফার 32। সিলিকন 30, ফসফরাস 31, সালফার 32। সিলিকন 30, ফসফরাস 31, সালফার 32। এই জন্য হচ্ছে আইসোটোন। দানাদার রূপ, কার্বনের বহুমুখী ব্যবহার ও বহুরূপতা। এর মধ্যে দানাদার রূপ রয়েছে, অদানাদার রূপ রয়েছে এবং কয়লার ব্যবহার রয়েছে। তো দানাদার রূপ বা ক্রিস্টালাইন রূপ, এখানে হীরক আর গ্রাফাইট আছে। হীরক হচ্ছে সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কিন্তু বিদ্যুৎ অপরিবাহী। হীরক সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কিন্তু বিদ্যুৎ অপরিবাহী এবং হীরক কার্বনের একটা রূপ। এবং গ্রাফাইট, গ্রাফাইট গ্রাফাইট যেটি নরম, পিচ্ছিল, বিদ্যুৎ পরিবাহী, নরম, পিচ্ছিল, বিদ্যুৎ পরিবাহী। পেন্সিলের সীসা এবং পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। পেন্সিল সীসা ব্যবহৃত হয় এবং পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। অদানাদার বা অ্যামরফাস রূপ হচ্ছে কোক, চারকোল, কয়লা। কোক, চারকোল, কয়লা। তাহলে বুঝলাম যে কার্বনের দুইটা রূপ, দানাদার বা ক্রিস্টালাইন এবং অদানাদার বা অ্যামরফস। দানাদার হচ্ছে হীরক এবং গ্রাফাইট। হীরক যেখানে সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ, বিদ্যুৎ অপরিবাহী, কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী। এবং গ্রাফাইট নরম এবং পিচ্ছিল, পেন্সিলের হিসেবে ব্যবহৃত এবং পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট। অদানাদার কার্বনের মধ্যে রয়েছে কোক, চারকোল এবং কয়লা। তিনটাই হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এবার সে কয়লার যে প্রকারভেদ, সেখানে কয়লা মূলত শতাংশের ভিত্তিতে কয়লা 4 রকমের বা 4 রকমের পাওয়া যায়। সবচেয়ে কম যেখানে আসলে কার্বন থাকে সেখানে হচ্ছে, সেটাকে বলে পিট কয়লা, সবচেয়ে নিম্নমানের কয়লা। এর থেকে উপরে কয়লাকে বলা হচ্ছে লিগনাইট কয়লা, এর থেকে ভালো উন্নত মানের আর কি। তার থেকে উন্নত মান হচ্ছে বিটুমিনাস, এবং সবচেয়ে উন্নত মিনস সর্বোচ্চ কার্বনযুক্ত কয়লা। সবচেয়ে বেশি যেখানে কার্বনযুক্ত রয়েছে সেটাই মূলত সবচেয়ে ভালো জ্বালানি, সেটাই সবচেয়ে উন্নত কয়লা, সেটার নাম হচ্ছে অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট। তাহলে পিট কয়লা, লিগনাইট কয়লা, বিটুমিনাস কয়লা এবং অ্যান্থ্রাসাইট কয়লা। পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট। পিট সবচেয়ে নিম্নমানের কয়লা, মানে কার্বন পরিমাণ সবচেয়ে কম, লিগনাইট, দেন বিটুমিনাস, দেন সবচেয়ে উপরে হচ্ছে অ্যান্থ্রাসাইট। পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট। পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট। পিট,
লিগনাইট, বিটুমিনাস এন্ড অ্যান্থ্রাসাইট। এবং এসিড ক্ষার, এবার মূল ধারণাতে আসি। তো এসিড ক্ষার কি, এই তিনটা মতবাদ বা তিনটা ধারণা থেকে আমরা বুঝি। একটা হচ্ছে আর্নিয়াসের মতবাদ, একটা বর্নস্টেড লাউলির মতবাদ, একটা লুইসের মতবাদ। আর্নিয়াস, বর্নস্টেড লাউলি, লুইস, তিনটা মতবাদ থেকে আমরা এসিড ক্ষার পার্থক্য, মানে এসিড ক্ষারের মেইন মূল কনসেপ্ট বুঝতে পারি। তো আর্নিয়াসের মতে এসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় এবং ক্ষারক হাইড্রোক্সাইড আয়ন দেয়। জলীয় দ্রবণে যদি হাইড্রোজেন আয়ন দেয় সেটা এসিড, জলীয় দ্রবণে যদি হাইড্রোক্সাইড আয়ন দেয় বা হাইড্রোক্সাইড আয়ন যেটাকে বলে সেটা যদি দেয় সেটাকে বলা হচ্ছে, আর সেটাকে বলা হচ্ছে ক্ষারক। এটা বলতেছে কি আরহেনিয়াস। ব্রনস্টেড লাউরি বলতেছে যে এসিড হলো প্রোটন দাতা বা হাইড্রোজেন আয়ন দাতা এবং ক্ষারক হলো প্রোটন গ্রহীতা। তো প্রোটন দাতা এবং প্রোটন গ্রহীতার যে কনসেপ্ট সেটা হচ্ছে ব্রনস্টেড লাউরি বলছে, ব্রনস্টেড লাউরি। এবং লুইস বলছে যে এসিড ইলেকট্রন জোড় গ্রহীতা, ক্ষারক ইলেকট্রন জোড় দাতা। তো আগের দুইটাতে হচ্ছে আমরা ভিন্ন ইলেকট্রন নিয়ে আলোচনা করিনি, প্রোটন আয়ন নিয়ে আলোচনা করেছি। এবং লুইস বলছে প্রথম যে এসিড হচ্ছে ইলেকট্রন জোড় গ্রহীতা, এসিড ইলেকট্রন জোড় নেয়, আর ক্ষারক ইলেকট্রন জোড় দাতা, ক্ষারক ইলেকট্রন জোড় দেয়। তো এসিড ক্ষারের তার তিনটা মতবাদ পাচ্ছি। প্রথমটা হচ্ছে আরহেনিয়াস, দ্বিতীয়টা হচ্ছে ব্রনস্টেড লাউরি এবং তৃতীয়টা হচ্ছে লুইস। তো লুইসটা হচ্ছে কি যে এসিড ইলেকট্রন জোড় গ্রহীতা আর ক্ষারক ইলেকট্রন জোড় দাতা। ব্রনস্টেড লাউরিটা কি, এসিড হলো প্রোটন দাতা, ক্ষারক হলো প্রোটন গ্রহীতা। সো ব্রনস্টেড লাউরি এবং লুইস এই দুটো একটা অপরটার আহ, কারণ প্রোটন যদি দেয় তাহলে ইলেকট্রন গ্রহণ করবে,